ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্লেমন বিয়েন্দা গ্যালারির বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জহির সাগর, আমার সাথে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক এবং আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ। ঈদ মোবারক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সবাই জানেন চলছে পবিত্র ঈদ উল আজহা। এই উৎসবের আমেজে সামনেই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ। এই ঈদ জাহিদ হাসান এমিলির অতীত এবং ঈদ নিয়ে রোমাঞ্চ, তার স্মৃতি সবকিছুই জানবো আজকে আমাদের প্রোগ্রামে। শুরুটা করতে চাই জাহিদ হাসান এমিলি আপনার ঈদ স্মৃতি নিয়ে। অনেক বড় হয়ে গেছেন, ফুটবলার ছিলেন, সেখান থেকে সাবেক হয়ে গেছেন। পরিবার সংসার সবকিছু মিলে আসলে সেইটা কি আগের মতো রয়েছে, যে ঈদটা আসলে জাহিদ হাসান এমিলি ছোটবেলায় আসলে মিস করতেন অথবা দেখেছেন? যে না, ঈদ তো আসলে আমাদের যারা মুসলিম, যারা আমরা মুসলমান রয়েছি তাদের জন্য তো আসলে দুইটা ফেস্টিভ্যাল আমাদের জন্য খুব আমি বলবো যে সবসময়ের জন্য মজার। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে দুইটাই দুইটা ডিফারেন্ট আর কি। হ্যাঁ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল আজহাতে যেটা হয় যে আমরা জানেন যে আমাদের গরু কুরবানি দিতে হয়, ওইটার একটা এক্সাইটমেন্ট থাকে অন্যরকম। আপনি যেহেতু ছোটোবেলার কথা বলেছেন, যে ছোটোবেলা কিন্তু আসলে এই ঈদ উল আজহার ব্যাপারটা আসলে একটু অন্যরকম থাকতো। হ্যাঁ, কারণ হলো আমার বাবা মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমার বাবা সবসময় দেখেছি যে কুরবানির সময় তার একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকতো আমাদের ভাইদের জন্য গরু কেনা। হ্যাঁ, সে একটু আগে আগে গরু কিনতো। সো ওই জিনিসগুলো আমি খুব মিস করি, টু বি অনেস্ট। আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমার আব্বা আগে কিনতো, কারণ আমরা গরুটা নিয়ে 4-5 দিন আগে কিনে ফেলতো। এবং সত্যি কথা, যেটা ছোট ছিলাম তো তখন তো আসলে অনেক কিছু বুঝতামও না। হ্যাঁ, সো ওই না বোঝার জায়গা থেকে তো আশেপাশে যারা ফ্রেন্ড থাকতো বা তারাও তো গরু কিনতো। সো একটা কম্পিটিশন, এটা ওই রকমের কম্পিটিশন, মজার একটা কম্পিটিশন, যে কার গরুটা বড় হলো, কার গরুটা ছোট, কীরকম, এরকমের অনেক মজার স্মৃতি আসলে রয়েছে। পাড়া প্রতিবেশীর সাথে আমাদের একটা মজার একটা এরকম কম্পিটিশন তো চলেই, যে তোমার গরুটা থেকে আমার গরুটা বড়, তুমি খাওয়াতে পারলে না, আমি খাওয়াতে পারলাম। আপনাদের ফ্যামিলিতে যেহেতু অনেকগুলো ভাই আছেন, সদস্য অনেক বেশি, সেই জায়গায় নিজেদের মধ্যে কি কম্পিটিশন হতো? আজকে সকালবেলার খাবারটা আমি খাওয়াবো, দুপুরবেলাটা তুমি খাওয়াবে, এমন কিছু কি মজার কোনো স্মৃতি? ব্যাপারটা হয়েছে যে আমরা 5 ভাই আর কি। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমি 3 নাম্বার। তো আমার ছোট যদি ওরা মানে ওই ছোটবেলা যদি ঈদগুলির কথা বলি, ওরা একদমই ছোট ছিল তখন। আমার বড় দুই যে ভাই, তারা আসলে আমার থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, তারা আসলে দেখা যেত যে গরুটাকে গোসল করাতো, সিরিয়ালটা পেতে কষ্ট হতো। আমি একটু ছোট ছিলাম, সো আমাকে চার্জ করতো আর কি। হ্যাঁ, যে তুই পরে তোকে লাথি মারবে গরু, হ্যাঁ তুই ব্যথা পাবি। সো আমি একটু ভয়ও পেতাম, আর দেখা যেত যে ওরাই সব কাজগুলি করতো, বাট আমি ওদের সাথে সাথেই থাকতাম। হ্যাঁ, সো ওই সময়টা আসলে খুব মিস করি। এবং সত্যি কথা বলতে, আমার যে ছোট দুই ভাই ছিল, তারাও আসলে আমাদের সাথে সাথে যেত। হ্যাঁ, তো এবং আমার বাবা এটা খুব এনজয় করতো। হ্যাঁ, যার কারণে কিন্তু বাবার একটা টার্গেট থাকতো যে গরু নিয়ে আসা। এবং আমাদেরকে বাজারে নিত না, কারণ ওই সময়টা আমাদের বাজার অনেক দূরে থাকতো। দেখা যেত যে 15-20 কিলোমিটার দূরে গিয়ে আব্বা হাঁটিয়ে গরু নিয়ে আসতো। এবং যেটা হচ্ছে, আমাদের কালার পছন্দ করতাম, যে আব্বা রেড কালার লাগবে, হ্যাঁ লাল কালার গরু মাছ লাগবে। তো আব্বা ওই চয়েসের উপরে কিন্তু সবসময় চেষ্টা করতো লাল কালারটা মেনটেন করার, কারণ আমাদের সবারই পছন্দ একটু লাল কালার, একটা কালারফুল গরু হতে হবে আর কি। কালারফুল গরু নিয়ে আসলে অনেকের অনেক স্মৃতি। অনেকে এমনও আমি দেখেছি যে আসলে লাল কালার আনেনি দেখে আসলে পছন্দ হয়নি, মন খারাপ করে বসেছিল। জাহিদ হাসান এমিলির কি কখনো এমন হয়েছে যে বাবা যে গরুটা এনেছে সেটা কোনো কারণে হোক পছন্দ হয়নি? একবার হয়েছে সাগর ভাই, টু বি অনেস্ট। আব্বা একটা কালো গরু এনেছিল, এবং কালো গরু আমাদের কারোরই পছন্দ হয়নি। হ্যাঁ, তো সবসময় তো মিলানো যায় না। হ্যাঁ, তো আব্বা আনার পরই বলছিল যে আসলে এবার মানে ওইভাবে রং মিলাতে পারি নাই। বাট কালো গরু তো দেখতে সুন্দর, বাট গরুটা অনেক বড় ছিল। সো ওই সময় আর কি আমাদের সবার একটু মন খারাপ হয়েছিল যে লাল গরু কেন আনলেন না। আব্বাই কিন্তু প্রত্যেকটা ঈদেই চেষ্টা করতো একটা লাল কালার গরু রেডি করার জন্য। সো ওইবার আর পারে নাই আর কি। গরু কেনার সাথে যে একটা মধুর স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলা থেকে, গরুর পিছনে কেনার পর থেকে গরুর পিছনে সেই রশি নিয়ে দৌড়াদৌড়ি করা, গরু ছুটে যাওয়া। জাহিদ হাসান এমিলির কি এমন কিছু হয়েছে কখনো যে গরু হাতছাড়া হয়ে গেছে, এটার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়েছে? আমার হয় নাই, আমার বড় বড় কাছ থেকে ছুটে গিয়েছিল একবার একটা গরু আনতে। একটু ডিফারেন্ট ছিল আর কি, একটু ক্রেজি ছিল আর কি। হ্যাঁ, সো ওই ভাইয়া যখন আসলে বাঁধতে গিয়েছিল, হাত থেকে দড়িটা ছুটে গিয়েছিল। তো ওই গরুটা আসলে এদিক ওদিক দৌড়াইতেছিল। তো আমার ভাইও, আমরা তো সবাই স্পোর্টসম্যান ছিলাম ছোটবেলা থেকে। তো আমার ভাইও প্রচণ্ড দৌড়াইতেছে, দেখি পিছনে পিছনে আমারও দৌড়েছে, আমি আবার কান্না করতেছি। আমার ছোট দুই ভাই সবাই দেখতেছি খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। সো আলটিমেটলি পরের বার ধরতে পেরেছি। ধরার পরে তো আবার সবাই খুশি আর কি। সো এরকম ছোটবেলায় অনেক মজার স্মৃতি আছে আর কি। সেই ছোটবেলা থেকে বড় হয়ে গেলেন, তারকা বনে গেলেন। এখন
এই গরু কেনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে যে আসলে হাটে গিয়েছেন, অনেকে চিনে ফেলেছে যে জাহিদ হাসান এমিলি, সেই ক্ষেত্রে কি কোনো অফার অথবা কোনো ডিসকাউন্ট পেয়েছেন? না, এখন যেটা হচ্ছে, এখন ম্যাক্সিমাম টাইম ঈদেই করা হয়, ঢাকাতেই থাকা হয়, কারণ আমার আব্বা যেহেতু নাই আর কি। সো যেটা হয় যে বাজারে গেলে মানুষ চিনে, টু বি অনেস্ট, চিনে না তা না, বা চেনার পরে যারা গরুর ব্যবসা করে তারা হয়তো ওইভাবে চেনে না, বাট যখন আপনার আর আর শেষ সময় যখন কেউ বলে যে উনি তো জাতীয় দলে খেলে, তখন আসলে গরু কেনার পরে হয়তো সবার একটা এক্সাইটমেন্ট থাকে, একটা ছবি তুলে বা কথা বলে আর কি। বাট এরকমের কোনো কিছু নাই যে গরু ডিসকাউন্ট দিছে বা কোনো ফ্যাসিলিটিস পাইছে, ওরকম না। বাট গরু কেনার সময় তো অবশ্যই মানুষ যারা চিনে তারা তো কথা বলে পছন্দ করে, সে অনেক কিছু জিজ্ঞেস করে। ঈদুল আজহার দিনটা আসলে একজন ছেলে মানুষের জন্য আমরা দেখি যে আসলে ঈদুল ফিতরটা যেরকম আমরা আড্ডা দিতে পারি, ঘুরতে পারি, খেতে পারি, সেই হিসেবে ঈদুল আজহাটা সেরকম না। আমাদের অনেক পারিবারিক দায়িত্ব থাকে, গরু কাটা থেকে শুরু করে মাংস বিতরণ করা। সেই জায়গায় আসলে জাহিদ হাসান এমিলির এই ব্যস্ততা কেমন কাটে এই মুহূর্তে এসে ঈদুল আজহায়? আমি সত্যি কথা বলতে আমি আসলে এই গরু কাটাকাটি এইগুলির ভিতর একদমই নাই। হ্যাঁ, একদমই নাই। এগুলি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাই করে। বেসিক্যালি যেটা হয় যে গরু কুরবানি দেওয়াটা তো এখন তো বড় হয়েছি, এখন তো একটু ডিফারেন্টভাবে চিন্তা করি। হ্যাঁ, ডিফারেন্টভাবে চিন্তা করি, লাইক এটা তো আসলে 3টা ভাগ হবে। সো ভাগ হওয়ার পরে আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, যারা সিনিয়র পার্সন রয়েছে, তারা এগুলি কমপ্লিট করে, এবং সবার প্রথমে মানে যে দায়িত্বগুলি রয়েছে, যাদেরকে গরু মাংসটা ডিস্ট্রিবিউশন করতে হবে, এটা খুব তাড়াতাড়ি করে ফেলে। এবং আমাদের যেটা আছে যে আমরা খুব তাড়াতাড়ি নামাজ পড়ি কুরবানিটা দিয়ে দিই। হ্যাঁ, খুব আর্লি করে ফেলি, মানে 12টার ভিতরে সব শেষ করে ফেলেছি। সুতরাং ওই জায়গা থেকে যেটা হয় যে এগুলি সম্পর্কে মানে আমি এখন একটু দূরে থাকি, মানে এই জায়গা থেকে, কারণ ওইটা আমার কাছে একটু আনইজি লাগে। গরু কাটা, মাংস বিলানো বা মাংস ভাগ করা, এটা আসলে আমাদের যারা সিনিয়র ফ্যামিলি মেম্বার, অর্গানাইজার হিসেবে এখন বেশি সময় দেওয়া হয় আসলে। রাইট। আমি আসলে ওই ডিস্ট্রিবিউশনের জায়গাটা আসলে যারা আমাদের মুরব্বী রয়েছে তারাই এগুলি করে। কোরবানির গরুর মাংস প্রথম যেই রান্নাটা হয়, আমরা দেখেছি আসলে অনেকে চালের রুটি দিয়ে খায়, অনেকে আটা রুটি দিয়ে খায়। এই ক্ষেত্রে কি জাহিদ হাসান এমিলির কোনো স্পেশাল কোনো রিকমেন্ডেশন আছে কিনা ফ্যামিলির কাছে, যে আমাকে প্রথম মাংসটা এরকম হতে হবে অথবা এই এখনই খেতে হবে, এরকম কিছু? আমার যে তখন বউ আছে আর কি, ও যেটা করে আর কি, আমি এটা একটু পছন্দ করি, সেটা হলো যে আমি সকালে ব্রেকফাস্ট আর করি না। হ্যাঁ, মানে আমি ওয়েট করি গরু মাংসটা কখন হবে, ওটা দিয়ে শুরু হবে। ওটা দিয়ে শুরু হবে, এবং আমার পছন্দ হলে খিচুড়ি দিয়ে খাওয়া। হ্যাঁ, খিচুড়ি, আচার, গরু মাংস এটা দিয়ে স্টার্ট করি আর কি। মানে কারণ সত্যি কথা বলতে, আপনি অন্যান্য সময় নর্মালি তো আমরা সবসময় গরু মাংস খাই, বাট কোরবানিটা কিন্তু ডিফারেন্ট। এটা একেবারে এই টেস্ট কিন্তু আসলে আপনি বলে বোঝানো মিলানো যাবে না। সুতরাং ওইটার জন্য অবশ্যই ওয়েট করি, নট অনলি মি, আমার এটার জন্য সবাই ওয়েট করে। হ্যাঁ, কারণ আমি সকালে ব্রেকফাস্ট না করি, এবং যেটা হয় যে খিচুড়ি রান্না করে নরম নরম করে, তো ওইটা দিয়ে আসলে গরু মাংসটা আমি খেতে খুব প্রেফার করি, এবং আমি ওইটা দিয়ে শুরু করি আসলে দিনটা। যেহেতু আপনি দীর্ঘ সময় আসলে ফুটবলের পেছনে আপনি সময় বের করেছেন, পেশাদার ফুটবলার ছিলেন, ক্লাব ক্যারিয়ার ছিল, ন্যাশনাল টিম ছিল, অনেকটা সময় পরিবার থেকে বাইরে থাকতে হয়েছে, এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে ঈদুল আজহা অথবা কোনো ঈদের সময় আসলে পরিবার থেকে বাইরে আপনি কোরবানি দিতে পারছেন না অথবা পরিবারের সাথে সময় কাটাতে পারছেন না, খুব মিস করেছেন ফ্যামিলিকে? না, এটা তো একবার দেবে না, বেশ কয়েকবার হয়েছে। কারণ হ্যাঁ, এটা হয়েছে এরকমের যে আমার তো 2005-এ আমি আসলে জাতীয় দল আমার ডেবু হয়। হ্যাঁ, সো ওইটার পরে আসলে অনেকগুলি ঈদই আমার দেখা গেছে যে আমি ফ্যামিলির সাথে করতে পারিনি, প্রায় 4টা-5টা ঈদ। হ্যাঁ, এবং এটাতে ঈদুল আজহা, ঈদুল ফিতর দুইটাই ছিল। অনেক সময় বিকেএসপিতে ক্যাম্প করেছি, তখনও বিকেএসপিতেও আমাকে ঈদ করতে হয়েছে। বিদেশে খেলতে গিয়েছি, সেখানেও আমাকে ঈদ করতে হয়েছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলি ঈদই মিস করেছি ফ্যামিলি থেকে। তো মজার স্মৃতি বলতে এটা তো মজার স্মৃতি না, এটা একটু দুঃখের স্মৃতি। কারণ দুঃখের স্মৃতি আবার একদিক থেকে প্রাউডের জায়গা, যে দেশের জন্য খেলতে গিয়ে যদি আপনি ফ্যামিলি থেকে ডিটাচে থাকেন বা ঈদ না করতে পারেন ফ্যামিলির সাথে, সেইটা আমি তেমন কোনো বড় ম্যাচার দেখি না, এবং আমি ওইটাতে তেমন কোনো দুঃখ পেতাম না। বাট যেটা হতো যে ফ্যামিলিকে মিস করতাম, কারণ এই সময়টা তো আসলে একটু বাড়তি উত্তেজনা থাকে, বাড়তি একটা এক্সাইটমেন্ট থাকে, শপিং থাকে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া থাকে, বাইরে ঘোরা থাকে। সো ওই জায়গাগুলি মিস করতাম। বাট আমার একটা সত্যি কথা বলতে, সবাই কি মনে করবে জানি না, বাট আমি দেশের জন্য যখন খেলতাম, হ্যাঁ, ওইটা সব কিছু আমি স্যাক্রিফাইস করতে পারতাম তখন। হ্যাঁ, আমার এমনও হয়েছে, আমার যেদিন সন্তান হবে, হ্যাঁ, টু বি অনেস্ট, তার আগের দিন আমার খেলা ছিল। হ্যাঁ, সো আমি খেলেছি, আমি কিন্তু খেলেছি। পরে আমি আপনার দেশেই খেলা ছিল, পরে আমি কিন্তু ফ্যামিলির সাথে জয়েন করেছি। হ্যাঁ, সুতরাং এই ধরনের স্যাক্রিফাইস করেছি। একটা ঈদের কথা আমার মনে আছে, 2005 মিয়ানমারে গিয়েছিলাম চারদাতি টুর্নামেন্ট খেলতে, তখন কোচ ছিল আদ্রি কুশটিয়ানি। সো ওই টুর্নামেন্টে আমরা রানার আপ হয়েছিলাম। হ্যাঁ, মিয়ানমারের সাথে চায়নার সাথে 2-1 হেরে গেছিলাম ফাইনালে। সো ওই সময় ঈদ
ছিল ঈদ উল ফিতর ছিল। হ্যাঁ, ঈদ উল ফিতর ছিল। তো আমরা ঈদ যে আছে মানে আমাদের ওইটা তেমন একটা আমাদের মানে কালচারের একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ আপনি হ্যাঁ মায়ানমারের ওইটা কালচার, মাথায় আমাদের তেমন না। আমরা কালচার। মিয়ানমার থেকে ট্রাভেল করে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাদের ট্রানজিট পড়েছে। তো ওখানে এসে আমরা সবাই ঘুরতেছি, অনেকক্ষণ ট্রানজিট ছিল, অনেক সময়। সো যে যার মতো আসলে টায়ার্ড ছিল, মানে রেস্ট নিচ্ছিল। সো হঠাৎ করে আমাদের কাঞ্চন ভাই, স্ট্রাইকার কাঞ্চন ভাই, সবাইকে দিয়ে জোরে জোরে ঈদ মোবারক বলতেছে। আসলে মানে এত টায়ার্ড ছিলাম যে ওই দিন যে ঈদ ডে এরকম সবাই ভুলেই গেছে। হ্যাঁ ভুলেই গেছে। সো কাঞ্চন ভাই এমন একটা পরিবেশ তৈরি করেছে, সো ওখানেই আমরা ঈদের উদযাপনটা করছি। পরে সবাই দেখি যে কারোর ভিতরে কোনো টায়ার্ডনেস নেই, সবাই দিয়ে ঈদের কোলাকুলি করতেছে, মানে গল্প করতেছে। সুতরাং এরকমই আসলে বেশ কয়েকটা ঈদই হয়েছে আর কি। ঈদের ঈদুল আজহার আমরা যতই বলি না কেন আসলে গরুর গোশত, গরুর মাংস এইসব নিয়ে ব্যস্ত থাকতে হয়, তারপরেও কিন্তু আমাদের আসলে দিন শেষে সামাজিকতার ব্যাপার রয়েছে। মাংস বিতরণ করা থেকে শুরু করে মাংস বিতরণ কি নিজেই করেন এখনো আসলে? যেহেতু আপনার এটা একটা ধর্মীয় একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা কি জাহিদ হাসান এমিলি নিজেই মাংস বিতরণ করেন? এবং এটা তো অনেকেই আমি দেখেছি যে আসলে নিজেই দিতে পছন্দ করেন, কারণ এটা একটা সামাজিকতা রক্ষা, পারিবারিক বন্ধনটাও দৃঢ় হয়। সেই জায়গাটাকে আপনি মেনটেন করেন এখনো? কিছু জায়গায় আমি যাই, টু বি অনেস্ট, কিছু জায়গায় আমি যাই, যেমন একদম যারা কাছের আত্মীয় তাদেরকে আমি যাই, এবং আমি যেটা প্রেফার করি এবং আমি যেটা করি আর কি, এবং আমার যারা আমাদের মুরব্বী গার্ডিয়ান রয়েছে তাদেরকেও আমি সবসময় বলি যে মাংস তো 3টা ভাগ হয়। হ্যাঁ, সো প্রথম ভাগটা অবশ্যই যারা গরিব তাদেরকে আমি বলি যে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য, এবং তখন আমি পাশে থাকার চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম অনেক রিলেটিভ আছে, হ্যাঁ, সবাই তো সব জায়গায় যেতে পারে না, কিছু কিছু জায়গায় আমি নিজেই হয়তো গাড়ি চালিয়ে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, সো এইগুলি করি, এবং এটা দিতে যে আপনি যেটা বলছেন সত্যি কথা ভালো লাগে। ভালো লাগে না যখন যাই তখন ওনার সাথে ফ্যামিলি ওই রিলেটিভদের সাথে দেখাও হয়, একটা কোলাবোরেশন হয়, কথাবার্তা হয়, এবং সাথে সাথে ওইটাও ডিস্ট্রিবিউশন করি। এক কাজে অনেকগুলো আসলে হ্যাঁ, ভাবে হয়ে করা যায়। হয়। So, অবশ্যই নিশ্চয়ই আমরা আলোচনা করব। জাহিদ হাসান এমিলি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদের বিশেষ আয়োজন। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জহির সাগর, আমার সাথে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আপনাকে আরও একবার স্বাগত আমাদের ঈদের বিশেষ আয়োজনে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম আসলে ঈদ, সামনে ওয়ার্ল্ড কাপ, দুটো আসলে উৎসব একই সাথে পড়ে গেছে বাংলাদেশের জন্য। আসলে এমন আয়োজন অথবা এমন একটা সমীকরণ কবে মিলেছিল আমি জানি না। আপনারা যেহেতু অনেকদিন ধরেই ওয়ার্ল্ড কাপ দেখছেন, অনেকগুলো ঈদও কাটিয়ে ফেলেছেন জীবনে, এইবারের ঈদটা কি একটু ডাবল কিনা অ্যাজ এ ফুটবলার? কারণ সামনেই ওয়ার্ল্ড কাপ, আর কটা দিন মাত্র। আমি আপনার সাথে একটু ডিফেন্ড করি, ডাবল বলা যাবে না, ডাবলের থেকেও ডাবল, মানে এটা চিন্তাই করা যায় না, টু বি অনেস্ট। হ্যাঁ, কারণ দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থ, এটাতে তো এটা বলা হয়, এটা কিন্তু স্লোগান। হ্যাঁ, সারা পৃথিবীর 1 নম্বরে স্পোর্টস ফুটবল। তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ আসলে এটা তো চিন্তা করা যায় না। আমরা যে ঈদ উদযাপন করি, ঈদের থেকেও আমার কাছে মনে হয় বেশি আনন্দ হয় যখন আমরা ওয়ার্ল্ড কাপটা দেখি। হ্যাঁ, অনেক সময় আমার সেইটা মনে হয়, কারণ একটা মাস বা এবার তো আরও বেশি, 40 দিনের মতো আপনার ওয়ার্ল্ড কাপ হবে 48টা দেশ নিয়ে। 11 তারিখ থেকে খেলা স্টার্ট হতে যাচ্ছে, ইটস ভেরি সুন। সুতরাং ওইটা তো আসলে চিন্তাই করা যায় না। এবং আপনি যেটা বলেছেন যে ঈদের আনন্দের সাথে সাথে ওয়ার্ল্ড কাপ, দুইটা আমার কাছে মনে হয় নট অনলি সারা বাংলাদেশের মানুষ, আর পৃথিবীর মানুষ যারা মুসলিম রয়েছে বা যারা ফুটবল ফ্যান রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলবো যে বিশাল একটা প্রাপ্তি। হ্যাঁ, কারণ মানুষ ফুটবল বিশ্বকাপ আসলে আমাদের দেশের মানুষ আসলে কোন পর্যায়ে চলে যায় এটা তো আমাদের একদম চোখের সামনে দেখা। তো সেই জায়গা থেকে অবশ্যই বিশাল বিশাল একটা এক্সাইটমেন্ট নিয়ে বসে আছে আসলে কখন ওয়ার্ল্ড কাপটা শুরু হবে, এবং অলরেডি কিন্তু সবাই প্রিপারেশন নেওয়া শুরু করেছে, দল দেওয়া শুরু করেছে, সব কিছু মিলে আমি বলবো যে একটা ফ্যান্টাস্টিক মোমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এই ঈদের সৌহার্দ্যটা কিন্তু আর কয়দিন পরে থাকবে না। জাহিদ হাসান এমিলি, আমরা দেখেছি যে যেই বন্ধু আসলে কলিজার বন্ধু, একদম বজম ফ্রেন্ড, সেও দেখা গেছে যে একদম প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। ইভেন বাসার মানুষও যদি আমি বলি, অনেকের ওয়াইফও দেখা গেছে ব্রাজিল করে, স্বামী আর্জেন্টিনা করে, বিপরীতটাও হয়ে থাকে। জাহিদ হাসান এমিলির ফ্যামিলিতে আমরা দেখেছি যে আসলে আপনার বেশ কয়েকজন ভাই রয়েছেন, তারা অনেকেই ফুটবলার। আপনার ফ্যামিলিতে আসলে আপনি যেই দলটা সাপোর্ট করেন সেটা কতটুকু আসলে সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘু আমরা বলতে পারি? এখন যেটা হয়েছে যে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ থেকে বড় ব্যাপার হয়েছে, আমি এখন বিশাল রিল্যাক্সে আছি আফটার 2022 ওয়ার্ল্ড কাপ পরে।
হ্যাঁ, খুবই রিল্যাক্সে আছি। এর আগে পর্যন্ত আমি আসলে প্রচণ্ড প্রেশারে ছিলাম। এটা নট এ প্রফেশনাল ফুটবলের জায়গা থেকে, সাপোর্টারের জায়গা থেকে। হ্যাঁ, কারণ আমি যেহেতু আর্জেন্টিনার ফ্যান, আপনি জানেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি বলেছেন যে আমার ভাইরা কিন্তু সবাই প্রফেশনাল ফুটবলার ছিল। হ্যাঁ, সো তারাও কিন্তু আসলে ফুটবলটা অন্যরকম এনজয় করে, এবং তারা আমরা 5 ভাই সবাই, আমরা 2জন শুধু আর্জেন্টিনা, বাকি 3জন ব্রাজিল। আপনি সংখ্যালঘু হয়ে গেলেন। আমার আব্বা ছিল আর্জেন্টিনা, এবং আব্বা আমাকে সবসময় সাপোর্ট করতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার তো 2022-এর আগে তেমন কোনো প্রাপ্তি ছিল না। কোপা আমেরিকাটা ছিল, তারপরে ওয়ার্ল্ড কাপ তো আসলে আমরা বোঝার পর থেকে তো আর্জেন্টিনাকে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে দেখিনি। তো ওই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের ভাইদের কাছে আমাকে প্রচুর ট্রল হতে হয়েছে, এবং এটা ওই একদম ডেসপারেটলি ট্রান্সপারেন্ট, মানে কোন জায়গায় পর্যন্ত যে আসলে তাদের সাথে আমার সিরিয়াস লেভেলে। হ্যাঁ, সো তখন আসলে ভাই ছিলাম না, শত্রু হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কথার এমন মারপ্যাচ হতো আর কি। তো সেই জায়গা থেকে এখন আমার কাছে মনে হয় যে তারা প্রেশারে রয়েছে। হ্যাঁ, তাদেরকে আমি প্রেশার দেই, এবং 2022 বিশ্বকাপের পরে আমি অনেকটা রিল্যাক্স আর কি। আর্জেন্টিনা যেহেতু দীর্ঘ 3 দশকের বেশি ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, সেই সময়টা আপনারা সাপোর্টার হিসেবে আসলে অনেক কথা শুনে এসেছেন প্রতিপক্ষের অথবা অন্যান্য দলের সমর্থকদের। সেই জায়গায় ব্রাজিল দীর্ঘ সময় হয়ে গেছে তাদের জন্য, 20 বছরের বেশি। গতবার ওয়ার্ল্ড কাপ জেতার পরে কি যেই কথাগুলো আপনার ভাইয়েরা আপনাকে শোনাচ্ছিল এত বছর ধরে, আপনার বন্ধুরা আপনাকে এত বছর ধরে শোনাচ্ছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে দেওয়ার একটা মোমেন্টাম পেয়েছিলেন, অথবা ফিরিয়ে দিয়েছেন কিনা আপনি, যে অনেক কথা বলছো, এবার আমরা তোমাদেরকে একটু বলি? না, সত্যি কথা বলতে ওই জায়গাটা তো আমাদের কথা কাটাকাটি হয়। লাস্ট 2022 বিশ্বকাপে আমার যারা রিলেটিভ বা ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডস, তারাও চেয়েছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতুক, সত্যি কথা বলতে। কারণ মেসি, কারণ মেসি বিশ্ব ফুটবলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে, এবং উই আর সো মাচ লাকি, আমাদের জেনারেশন, যে মেসির মতো একজন ফুটবলারের খেলা আমরা এই পৃথিবীতে দেখতে পেরেছি। এটা এই কারণে বললাম, কারণ আমি যেহেতু একজন প্রফেশনাল ফুটবলার ছিলাম, সো মেসির মতো ফুটবলারের খেলা দেখাটা এটা আমাদের জন্য বিশাল বিশাল সৌভাগ্যের। হ্যাঁ, স্পোর্টসের জায়গা থেকে। সো মেসির মতো ফুটবলারের খেলাটা দেখতে পেরেছি, এবং সবাই কিন্তু 2022 বিশ্বকাপে, হ্যাঁ, যারা ব্রাজিলের সাপোর্টার ছিল, স্পেন বা অন্যান্য দলের সাপোর্টারও চেয়েছিল মেসিরা তো ওয়ার্ল্ড কাপটা জিতুক। একটা সফট কর্নার ছিল আসলে ছিল, এবং ব্রাজিলের আমার ওই ভাইরাই বা আমার ওয়াইফ বা যারা সবাই আমি দেখেছি যে সবাই চাচ্ছিল যে আর্জেন্টিনা ট্রফিটা জিতুক, মেসিরা তো ওয়ার্ল্ড কাপটা জিতুক, মেসির হাতে একটা সোনালী ট্রফি আসলে পায়। সো ওর পরে ওই জায়গাটা কিন্তু একটা ইমোশন হয়ে গিয়েছিল। ফাইনালটা যদি আপনার মনে থাকে ফ্রান্সের সাথে, হ্যাঁ, 3-3 গুলো ড্র হয়ে গেল, লাস্ট কোলোমুয়ানির ওই শটটা এমিলিয়ানো মার্টিনেজ 119 মিনিটে সবাই যে সেভ করলো, এগুলি তো আমাদের এটা কখনোই ভোলা যাবে না। হ্যাঁ, সো ওই জায়গাটা কিন্তু তখন আমি দেখেছি, আমরা একসাথে যখন খেলা দেখতেছিলাম, আমারই যারা শত্রু ছিল বা আমারই যারা অপোনেন্ট ছিল, তারাও দেখি যে খুব হতাশ হয়ে গিয়েছিল। বাট ফরচুনেট যখন আর্জেন্টিনা জিতে, তখন কিন্তু সবাই খুব হ্যাপি হয়ে গেছে। বাট আমি আসলে এটা নিয়ে আর তেমন ডিভাইড করি নাই, কারণ হচ্ছে দেখেছি যে সর্বকালের সেরা ফুটবলার হাতে যখন ওয়ার্ল্ড কাপ উঠেছে, তখন দেখছি সবাই খুব খুশি। সো ওই জায়গাটা আসলে তেমন কোনো, বাট এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু আবার একটু ডিফারেন্ট চিত্র হবে, বিকজ ব্রাজিলের স্কোয়াড, ব্রাজিল অনেকদিন ওয়ার্ল্ড কাপ পায় না। সো আমরাও কিন্তু ওইগুলি নিয়ে কিন্তু এখন ট্রল করা শুরু করেছি। ওই আলোচনা নিশ্চয়ই আসবে। আসলে আর্জেন্টিনার গল্প করতে গেলেই আসলে ব্রাজিলের নামটা অটোমেটিক চলে আসবে, আর রোনালদোর কথাটা তখনই আসবে যখন মেসির কথাটা আসবে। আপনি বলছিলেন যে গত ওয়ার্ল্ড কাপে পুরো পৃথিবীর 700 কোটি প্লাস মানুষের বেশিরভাগই মানুষ চাচ্ছিলেন যে আসলে মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ উঠুক। সবাই ভেবেছিলেন আসলে ওই ওয়ার্ল্ড কাপটা মেসির সম্ভাব্য শেষ ওয়ার্ল্ড কাপ, রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ। ফরচুনেটলি মেসি তার যে অপূর্ণতা ছিল সেটা ঘুচাতে পেরেছেন। এই ওয়ার্ল্ড কাপটা কি আসলে কোনোভাবে রোনালদো পাক, সেটা কি আপনি কি নিজের ব্যাক অফ দ্য মাইন্ড কি আপনার মনে হয় না যে রোনালদো পেলে একটা খারাপ হবে না, কারণ দুজনেই গ্রেট প্লেয়ার? অবশ্যই। আমি কিন্তু আমি মেসি বিরাট ফ্যান, আর্জেন্টিনার ফ্যান, বাট আমি কখনো রোনালদোকে ছোট করে কোনোদিন কথা বলিনি। বিকজ আপনি যদি লাস্ট 20 ইয়ার্স মেসি এবং রোনালদোর ফুটবল কন্ট্রিবিউশন দেখেন সারা পৃথিবীতে, তারা এই দুজন প্লেয়ার পৃথিবীর ফুটবলটাকে এমন উচ্চতায় নিয়ে গেছে, এমন একটা কম্পিটিশন তৈরি করেছে অন দ্য ফিল্ড, যেটা কিন্তু চিন্তা করা যায় না। এবং রোনালদো ব্যালন ডিওরের একটা ইন্টারভিউতে বলেছিল যে সেম স্টেজে আমরা 15 বছর দুজন যা করেছি, ইটস নট ইজি। এবং মেসি তখন কিন্তু হাসতেছিল। ডেফিনেটলি আপনি দেখেন, এরা দুজন যখন ইউরোপ থেকে চলে গিয়েছে, আমরাও কিন্তু আসলে আস্তে আস্তে খেলা দেখাটা একটু স্টপ, আমাদের জেনারেশন, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ বলেন বা লিগের ম্যাচ দেখেন, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকো দেখেন। সো এটা কিন্তু ওই ড্রাইভারটা কিন্তু এরা দুজনই তৈরি করেছে। এবং আজকে রোনালদো হ্যাট্রিক করলে কালকে মেসি করেছে, মেসি পরের দিন 2 গোল করলে রোনালদো 2 গোল করেছে। এরকমই কিন্তু 1 বছর 2 বছর না, 15 ইয়ার্স কিন্তু তারা এটাকে কিন্তু চলমান রেখেছিল। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে রোনালদো যদি এবার ওয়ার্ল্ড কাপ জিতে, এটা আমি অবশ্যই খুশি হব। দলটাও তো দারুণ,
সুপার দল, মানে সুপার দল এই কারণে বললাম, আপনি যদি দলের স্কোয়াডটা দেখেন, স্পেশালি মিডফিল্ড প্যাটার্নটা যে হয়েছে, প্রত্যেকটা পজিশনে ইউরোপের টপ ক্লাস ক্লাবে খেলেন, হ্যাঁ এটা চিন্তাই করা দারুণ যায়, ফর্মে রয়েছেন। রাইট। এবং আপনি যদি দেখেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনা, জোয়াও নেভাস, এই মুহূর্তে আমার কাছে মনে হয় মিডফিল্ড ট্রায়োটা দুর্দান্ত সব কম্বিনেশন। দল যদি কম্পেয়ার করেন মিডফিল্ড প্যাটার্ন, আমার কাছে মনে হয় সব থেকে স্ট্রং মিডফিল্ড। অ্যাট দ্য সেম টাইম তাদের যদি উইং ব্যাকগুলি দেখেন, হ্যাঁ সুপার, যদি একটু সেন্ট্রাল ব্যাক একটু হলো কিছুটা ল্যাকিংস রোনালদোর রয়েছে, বয়সটা একটু হ্যাঁ। আর রোনালদোর ব্যাপারটা হলো না বয়স, আমি এখানে সাগর ভাই একটু ডিফেন্ড করি আপনার সাথে। বয়স অবশ্যই ফ্যাক্ট, বাট আপনি যদি আল নাসেরের খেলা দেখেন, 29 ম্যাচে লিগে সে 26 গোল করেছে, হ্যাঁ সে ফিজিক্যালি হয়তো ফিটনেস লেভেল হয়তো কিছুটা ডাউন হয়েছে, বাট আপনি যদি স্কোরিং অ্যাবিলিটিটা দেখেন, হ্যাঁ সো তার ফুটবল ব্রেন কিন্তু নষ্ট হয়নি, তার বল পজিশনিং নিয়ে এক্স্যাক্টলি। আমি ওই পয়েন্টেতে আসছি। আপনি দেখেন যখন উইং ফ্ল্যাঙ্ক থেকে যখন ক্রস হয় অন দ্য পজিশন, হ্যাঁ এখনো রোনালদোর থেকে ভালো কেউ নিতে পারে না, হ্যাঁ গোল করার জন্য। সুতরাং ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আপনি সবসময় কিন্তু মার্ক করে প্লেয়ারদেরকে রাখতে পারবেন না, হ্যাঁ বিকজ রোনালদো ইজ ভেরি ক্লেভার প্লেয়ার। গোল করার জন্য কোন স্পটে অন দ্য টাইম যেতে হবে সেটা কিন্তু সে খুবই ভালো জানে। লিওনেল মেসির কথা যদি একটু বলি, দেখেন ইন্টার মিয়ামিতে গোলের পর গোল করে যাচ্ছে, এখনও সে যেভাবে ড্রিবেল করে চিন্তাই করা যায় না, হ্যাঁ এই বয়সে। সুতরাং এই দুজন প্লেয়ারের খেলার ব্রেন কিন্তু নষ্ট হয়নি, ফিজিক্যালি হয়তো একটু এদিক ওদিক হয়েছে, বাট ব্রেনটা তো তারা কাউকে দিয়ে দেয়নি, বরঞ্চ আরো শার্প হয়েছে, রাইট। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রোনালদো মেসি এবারও ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে। কিন্তু জাহিদ হাসান এমিলি, ওয়ার্ল্ড কাপ মাত্র একটা, অনেকগুলো তারকা, 48টা দেশ খেলবে এবার। আমরা যদি আর্জেন্টিনাকে আলাদাও করে দেই, যেহেতু মেসি একটা ওয়ার্ল্ড কাপ অলরেডি পেয়েছে, ধরে নিলাম এবার হয়তো সে নিবে না, তালিকায় কিন্তু রেসি কিন্তু আরো আছে, নেইমারও সম্ভাব্য না, শেষ ওয়ার্ল্ড কাপ। আপনি বলছেন ধরে নেই এবার নিবে না, অনেক অনেক এবার কিন্তু আপনি যদি দেখেন আসলে অনেক তারকারই শেষ ওয়ার্ল্ড কাপ। তার মধ্যে আপনি বলছিলেন যে একটা বড় তারকার কিংবদন্তি ফুটবলারের যদি ওয়ার্ল্ড কাপটা না থাকে, তার মধ্যে সেই তারকাটা যদি হয় নেইমার জুনিয়র, যে ব্রাজিল টিমের এত বছর ধরে সার্ভিস দিচ্ছেন, কিংবদন্তি বলতে পারি না নিঃসন্দেহে। তাহলে রোনালদো, নেইমার, অথবা আরো যদি বলি যে একটাই তো ওয়ার্ল্ড কাপ, রাইট। শেষ পর্যন্ত যদি কাউকে দিতে হয়, অথবা আপনি যদি চান মন থেকে কেউ একজন পাক, সেটা রোনালদো না নেইমার? না এখন যেটা হচ্ছে আপনি না টাফ বলতে আমি রোনালদোকেই দিব, কারণ রোনালদোর কন্ট্রিবিউশন বিশ্ব ফুটবল অনেক বেশি, হ্যাঁ নেইমারের থেকে বেশি। হ্যাঁ নেইমার ডেসপারেটলি এদের লেভেলেরই প্লেয়ার, এদের লেভেল চ্যাম্পিয়ন প্লেয়ার, হ্যাঁ কারণ ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সেরা গোলদাতা সে, হ্যাঁ সব থেকে বেশি টপ স্কোরার। এবং ব্রাজিল জাতীয় দল যখন খেলে এই মুহূর্তে নেইমারকে ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বিবেচনা করেন। স্কোয়াড যখন ঘোষণা হয়েছে তখন আমরা সারা পৃথিবীকে দেখেছি আসলে নেইমারের জন্য সবাই কী করেছে। সত্যি কথা বলতে নেইমারের কিছু ডিসিশন, ক্লাব ক্যারিয়ারের কিছু ডিসিশন তাকে কিছুটা পিছনে ফেলে দিয়েছে, বাট নেইমার কিন্তু রোনালদো মেসিদের সমসাময়িক মানে সমমানের হয়ে গিয়েছিল। হ্যাঁ যখন বার্সেলোনা প্রাইম টাইমটা যদি দেখেন, নেইমার যা করেছে, নেইমার যা করে দেখিয়েছে এটা কিন্তু চিন্তা করা যায় না, মেসি এবং নেইমার। সুতরাং তখন কিন্তু নেইমারকে আমরা ওদের সাথেই তুলনা করেছি, রোনালদো এবং মেসির সাথে। সামোহের পরে প্যারিসে গেল, পরে সৌদি আরবেতে আসলে, এখন আবার সে সান্তোসে চলে গিয়েছে। সো কিছু ডিসিশন কিন্তু তাকে আজকে পিছনে ফেলেছে, বাট নেইমারের ব্রাজিল জাতীয় দলে কিন্তু ডিফারেন্ট নেইমার। তো সেইখান থেকে আমি বলবো যে রোনালদো, মেসি বা নেইমার এরা যেই ওয়ার্ল্ড কাপ পাবে, হ্যাঁ সবাই কিন্তু আমরা খুশি হব। এবং এবার যদি আপনি ব্রাজিল স্কোয়াডটাও দেখেন, হ্যাঁ ব্রাজিল স্কোয়াডের থেকে সবথেকে বড় ব্যাপার হলো যে টেকনিক্যাল সাইডগুলি যদি দেখেন, সেখানে দেখবেন যে কার্লো আঞ্চলিতে যে দলটা সাজিয়েছে, হ্যাঁ সুপার একটা দল নিয়েছে। সমর্থকের পজিশন থেকে আমি জাহিদ হাসান এমিলিকে এবার একটু বিশেষজ্ঞর পজিশনে আনতে চাই। এবারের ওয়ার্ল্ড কাপটা যেই আমরা অলরেডি বেশ কয়েকটা দল স্কোয়াড দিয়ে দিয়েছে, যদিও বা আর্জেন্টিনার মতো দল এখনো স্কোয়াড ঘোষণা করেনি, জার্মানির মতো দল ঘোষণা করেনি, তারপরেও যারা ঘোষণা করেছেন, আপনার কাছে মনে হয় তুলনামূলকভাবে আসলে কোন টিমটার এবার হট ফেভারিট অথবা শিরোপার দৌড়ে বেশ এগিয়ে আছে? দেখেন এইবার কিন্তু 48টা দল নিয়ে খেলা হবে, এরপরে কিন্তু 32টা আসবে, দেন কিন্তু 16টাতে যাবে। এখানে কিন্তু আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে এগোতে হবে। এখানে অনেক সময় দেখা যাবে যে ফেভারিট দলগুলি কোনো মেকানিজমের কারণে, ক্যালকুলেশনের কারণে বাদ হয়ে গিয়েছে বা যেতে পারছে না, হ্যাঁ বাট আপনাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। গ্রুপ পর্যায়ে আপনি হয়তো সহজ গ্রুপে পড়েছেন, সেখান থেকে হয়তো রাউন্ড অফ 32-তে চলে যাবেন, হ্যাঁ দ্যাটস ফাইন, তারপরে শুরু হবে, তারপরে কিন্তু খেলাটা শুরু হবে। তো সেখানে কিন্তু আসলে আমি বলবো যে ফোকাস দিতে হবে প্রত্যেকটা দলের। এবং আপনি যেটা বলেছেন যে 6-7টা দল রয়েছে রেসে, আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলেই কিন্তু 5টা-6টা দলকে কিন্তু আলাদা করে ফেলি এবং তারাই তাদের ভিতর থেকেই কেউ চ্যাম্পিয়ন হয়, এর বাইরে কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন হয় না। ফাইনালে হয়তো সারপ্রাইজলি একজন যেতে পারে, বাট আপনি যদি দলের স্ট্রেংথ দেখেন, সেখানে কিন্তু আমরা যদি বলি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, এদের ভিতর থেকে সামহাও চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ এর বাইরে থেকে যারা স্কোয়াড রয়েছে তাকে থেকে চ্যাম্পিয়ন হওয়ার
খুবই ডিফিকাল্ট। বাট কিন্তু আন্ডারডগ টিমে রয়েছে লাইক মরক্কো, জাপান, এরা আবার বেলজিয়াম, এরা আবার দেখা যায় যদি ভালো করে ফেলে তারা আবার আর ফাইনালও যেতে পারে, ক্রোয়েশিয়া। সো ওই যে 6টা-7টা দল, এদের ভিতর থেকেই কিন্তু কম্পিটিশনটা বেশি হবে এবং এখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার বেশি থাকবে। যদি আপনি আমাকে স্পেসিফিকভাবে দু একটা দলের কথা বলেন, লাইক ফ্রান্স স্কোয়াডের ডেপথ এত স্ট্রং, চিন্তা করেন। স্পেন সবার থেকে উপরে রাখবো আমি। হ্যাঁ, হট ফেভারিট বলতে যা বোঝায় কারণ ইউরো চ্যাম্পিয়ন দল এবং তাদের স্কোয়াড তো আমরা সবাই জানি যে তাদের দলের ব্যাক টু ব্যাক দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হ্যাঁ। ইজি। সো ফ্রান্স আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপের অন্যতম। পর্তুগাল দলটাকে এইবার আমার কাছে মনে হয়েছে যে ওই যে একটা জেনারেশন যারা ওয়ার্ল্ড কাপ জিতাতে পারে, হ্যাঁ, সো ওই দলের ওই রকমের কিন্তু উইনিং প্লেয়ার ওই দলে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা সবসময় বলি যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, বাট আর্জেন্টিনা কিন্তু ওই যে 1-2 লিস্টে কিন্তু উপরের দিকেই থাকবেই। কারণ আর্জেন্টিনা যে ব্যাচটা নিয়ে 2022-এ আসছিল, সেম ব্যাচের ম্যাক্সিমাম প্লেয়ারই থাকবে। আরও কিন্তু 3-4জন প্লেয়ার ওই যে অ্যাড হবেন। আপনি যদি 2022 বিশ্বকাপে মনে থাকে, আমরা কিছু প্লেয়ার কিন্তু আনসিন ছিল, চিন্তাম না, লাইক ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, আলভারেস। যদিও ম্যাকঅ্যালিস্টার শেষের দিকে গিয়ে নিজেকে একটু খেলা দেখানোর সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, মলিনা। সো এরকমের কিন্তু আরও 4-5জন প্লেয়ার ওই রকমের একটা ব্যাচ হয়ে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঢুকছে। সুতরাং আর্জেন্টিনার স্কোয়াড ডেপথ কিন্তু অনেক স্ট্রং। সুতরাং এই মুহূর্তে সাগর ভাই আমি আসলে বলতে পারবো না যে এবার ওয়ার্ল্ড কাপ আসলে কারা চ্যাম্পিয়ন হয়েছে। এই ওয়ার্ল্ড কাপটা একটু ডিফারেন্ট হবে। অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান এমিলি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এই ঈদের মৌসুমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করবো আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আজকের বিশেষ আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকবার জানাচ্ছি ঈদ মোবারক।